আমরা চলে এসেছি ইন্ডিয়ার ভিতরে। এখন এই পাশে বাংলাদেশ, আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ার ভিতরে এখন বর্ডার পেরিয়ে। এই পিছনে বাংলাদেশ আর এদিকে হচ্ছে ইন্ডিয়া। স্পেশালভাবে এসেছি টাকা দিয়ে, সেই কারণে একটুখানি আমাদের ফাঁকায় ফাঁকা যেতে পারছি। আসলে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় অনেকের ভিতরে অনেক কিউরিয়াসিটি রয়েছে, ঠিক বাসে বসে যাক যে কীভাবে ভারতবর্ষে যাবে, বেনাপোল বর্ডারে কী কাজবাজ করতে হয় কি না করতে হয়, কীভাবে তারা যাবে, ট্রাভেল ট্যাক্স কীভাবে কাটবে, পোর্ট ট্যাক্স কীভাবে কাটবে। তো সেই সব কিছু কিউরিয়াসিটি নিয়ে আজকের এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের কোনো কিউরিয়াসিটি থাকবে না। আপনারা যারা ইন্ডিয়াতে যাবেন বেনাপোল বর্ডার হয়ে, তারা কীভাবে যাবেন তার A to Z গাইড দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। আর বাংলাদেশি মানুষ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার যে প্রিভিলিয়াস ভিডিওগুলো আপনারা অনেকে পছন্দ করেছেন, অনেকে ভালো ভালো কমেন্ট করেছেন, তাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ। আপনারা আমার ভিডিও এত পছন্দ করেছেন তাই। আমরা এখন দাঁড়িয়ে আছি বেনাপোলের যে বন্দর সেইখানটায়। দেখুন এখন আস্তে আস্তে কিন্তু মানুষজনের ভিড় বাড়ছে। আর এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব ডাইরেক্ট, এগুলো সব বাংলাদেশ থেকে আসছে আর কি, কলকাতা যাবে। এগুলো সৌভাদ্র। এই দেখুন ভোরের আলো ফুটেছে, এখানে কিন্তু আস্তে আস্তে যাত্রী সংখ্যাও বেড়েছে। কত মানুষের ভিড় দেখুন। যাই হোক, আমরা এখন দাঁড়াই। প্রথমে এই বাস যারা রয়েছে, বাসের প্যাসেঞ্জার, তাদের ইমিগ্রেশন হবে, তারপরে আমরা ঢুকবো। যেহেতু এই বাসগুলো তারা একটা লাক্সারিয়াস একটা ফেসিলিটি পাবে, তো সেই ক্ষেত্রে তারা আগে যাবে, তারপরে এখানে যারা প্যাসেঞ্জার রয়েছে তারা যাবে। আর লাইনটা মোটামুটি একেবারে এখান থেকে ছাড়িয়ে সেই বাস স্ট্যান্ডের দিকে চলে গেছে, এতটা লাইন। দেখা যাক, এখানে 6:30টার পর থেকে ইমিগ্রেশনের কাজ চালু হবে। তো 6:30 পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে ইমিগ্রেশনের কাজের জন্য। কত ভিড়! তো গাইস, আমরা রয়েছি এখন বাংলাদেশের ইমিগ্রেশনের ভিতরে, যেটা কাস্টমস। আমরা এখন এখান থেকে যাব বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে। তো আমরা এখন বর্ডার থেকে বেরিয়ে যাচ্ছি এখন ইমিগ্রেশনের দিকে। কাস্টমস আমাদের হয়ে গেল, সবাই দৌড়াচ্ছে এখানটা মোটামুটি ইমিগ্রেশনে যাওয়ার জন্য। আমরা দাঁড়িয়েছি এখন বাংলাদেশের ইমিগ্রেশনে। তো এখানে ইমিগ্রেশনে যাবতীয় কাজ করিনি, তারপর ইন্ডিয়া চলে যাবো। বাংলাদেশ থেকে বেরিয়ে গেলাম, চলুন যাওয়া যায়। চলুন, আমরা চলে এসেছি ইন্ডিয়ার ভিতরে এখন। এই পাশে বাংলাদেশ, আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ার ভিতরে এখন বর্ডার পেরিয়ে। এই পিছনে বাংলাদেশ আর এদিকে হচ্ছে ইন্ডিয়া। আপনারা যারা আসবেন এইভাবে কিন্তু আপনাদের যেতে হবে বেনাপোল বর্ডার থেকে। আজকে এখন সকাল সকাল আমরা একটু স্পেশালভাবে এসেছি টাকা দিয়ে, সেই কারণে একটুখানি আমাদের ফাঁকায় ফাঁকা যেতে পারছি। তো এইভাবে আপনারা আসতে পারবেন ইন্ডিয়াতে। ইমিগ্রেশনের যাবতীয় কাজ সেরে চলে আসলাম ইন্ডিয়াতে। খুবই ইজি ছিল প্রসেসটা, তো ফাঁকাই ছিল। আসলে ভোর ভোর আমরা একটু স্পেশাল টাকা দিয়ে গেছি, সেজন্য খুবই ইজি হয়ে গেছে। কিছুই না, যারা বাংলাদেশ থেকে আসবেন তাদেরকে ইন্ডিয়াতে ঢোকার পরে একটা ফর্ম ফিল আপ করতে হয়, বাস দ্যাটস ইট। আর ইন্ডিয়াতে কিছু করতে হয় না, ব্যাস। ইমিগ্রেশন ফাঁকা থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে, যদি ভিড় থাকে তাহলে লেট হবে। তো ফাইনালি চলে আসলাম ভারতে। তো আমি আমার নিজের দেশে ফিরে আসলাম, ইন্ডিয়ান পাসপোর্ট। আর যারা বাংলাদেশি পাসপোর্টে আসছেন তারাও ওইভাবে আসবেন, খুবই ইজি প্রসেস। আর যারা বাসে করে আসছে তাদের আগে আমি চলে এসেছি। আপনি ভাবতে পারছেন, খুবই ইজি, খুবই সহজ। বাংলাদেশ থেকে এসে এই কয় টাকা বাঁচিয়ে নিয়ে এসেছি। এখানে 390 টাকার মতো আছে, এই যে বাংলাদেশি টাকার, দেখুন এগুলো টাকা বাঁচিয়ে নিয়ে এসেছি। তো এগুলো হচ্ছে গিয়ে আমার এইবারের ভ্রমণের এক্সট্রা কিছু পয়সা। এই টাকাগুলো আর আমি ভাঙালাম না, এই টাকাগুলো আমি নিজের কাছে রেখে দিলাম। নেক্সট টাইম যখন বাংলাদেশে আসবো তখন আবার এই টাকাগুলো কাজে লাগাবো। তো এখন আমি আমার ইন্ডিয়ান যে টাকা, সেই টাকা নিয়ে আবার আমার বাড়ির দিকে ফিরবো। তো টাকার নিয়ে যেটা বলছিলাম, টাকা চাইলে আপনারা ওই পারে রেখে আসতে পারেন, অথবা এখান থেকেও আপনারা নিতে পারেন। বাট যারা বাংলাদেশি টাকা আনবেন সেটা বাংলাদেশে রেখে আসবেন, সেই ক্ষেত্রে আপনারা টাকার রেটটা কিছুটা হলেও বেশি পাবেন। আর ইন্ডিয়ান যারা যাবেন বাংলাদেশে, তখন আপনারা ইন্ডিয়ান টাকাটা এই পারে রেখে যাবেন, মানে যে দেশের টাকা সেই দেশে রেখে যাবেন, সেই ক্ষেত্রে টাকাটা একটু বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। এবার টাকার রেট বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে 71 টাকা 72 টাকা এরকম করে দেয়। মানে বাংলাদেশি টাকা যদি 100 টাকা দেন, ইন্ডিয়ান 71 টাকা কি 72 টাকা তার ভিতরে পাবেন। আর যদি কেউ ইন্ডিয়ান টাকা দেন 100 টাকা, সেই ক্ষেত্রে বাংলাদেশি 130 টাকা বা 129 টাকা বা 131 টাকা এরকম একটা রেট থাকে। আর এখানে কিন্তু সবসময় খুব সাবধান থাকবেন, এখানে কিন্তু প্রচুর দালাল থাকে। তো সেই ক্ষেত্রে এখানে আসলে দালাল থেকে খুব সাবধান থাকবেন। এখানে কিন্তু প্রচুর দালাল আপনাকে ডিস্টার্ব করবে, আপনাকে যে তারা বলবে অনেক কিছু টাকা, মানে আপনাকে এখানে এসে বলবে যে আপনাকে টাকা বেশি রেট দেওয়া হবে, ওখানে নিয়ে গিয়ে তারা আপনাকে ট্যাক্স দেখিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে এখান থেকে বি কেয়ারফুল।
আর যারা বাংলাদেশে আসবেন, বাংলাদেশে আসার জন্য ভারতীয় পাসপোর্ট যাদের আছে তারা কীভাবে ভিসা করবেন তার জন্য যদি ডিটেলস জানতে হয় আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্ক থেকে আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। আর মায়াপুর ভ্রমণটা খুব ভালো করে কাটুক আপনার। দাদা মায়াপুর ভ্রমণে এসছে বাংলাদেশ থেকে, যাক ভালো কাটুক। আপনি কোথেকে এসেছেন দাদা? আমি আসছি মুন্সিগঞ্জ থেকে। আপনি ইসকনের? এই দাদা কিন্তু সে গিয়ে আমাদের যে রাম মন্দির সেটাও দেখে এসছে অযোধ্যায় গিয়ে। অযোধ্যায় কতদিনের জন্য গেছিলেন? 1 মাস। দাদা এসছেন? 1 মাস। আরে বাবা রে, একটু হাত মেলো, হাত মেলো, হাত মেলো। দাঁড়িয়ে আছে। আগে আসলেন তো, বেরিয়ে লোক আপনাদের দিকে। ওইখানে কাস্টম থেকে এটা চলে এসছে, এটা তো বাংলাদেশি। আপনি আগে আসলেন কেমনে? আমি ইন্ডিয়ান, সেই জন্য আগে চলে এসেছি। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এই দেখলেন আপনাদেরকে দেখালাম কীভাবে আসতে হয়, খুবই ইজি প্রসেস। ব্যাপারটা হচ্ছে ঘাবড়ে গেলে অনেক কিছু, আর না ঘাবড়ালে খুবই ইজি। আমি আপনাদের সব ডিটেলস দিয়ে দিয়েছি এই ভিডিওতে, আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না আমার ভিডিও দেখে যদি আপনারা আসেন। তো এই দাদা জীবনে প্রথমবার ইন্ডিয়াতে আসো, দাদা তোমার অনুভূতি কি? অনেক ভালো। অনেক ভালো, একটু জোরে বলো। এক্সাইটেড কতটা তুমি? এক্সাইটেড প্রথম আসায় যেরকম হয়। তোমার নাম কি? রিপন চন্দ্র শীল। রিপন চন্দ্র শীল। তোমার বাড়ি জানি কোথায়? নতুন বাজার, বরিশাল। বরিশালে, বাংলাদেশ, বরিশাল। এই বাসগুলো কাটা সার্ভিস, এগুলো ইন্ডিয়ান সাইড থেকে, এখান থেকে সব নিউ মার্কেট অব্দি যায়, মানে মার্কো স্ট্রিট পর্যন্ত। আপনারা চাইলে এই বাসে করে মার্কো স্ট্রিট পর্যন্ত যেতে পারেন। আর মার্কো স্ট্রিটে গিয়ে কোথায় কি থাকবেন, মার্কো স্ট্রিট নিয়ে ডিটেলস একটা ভিডিও আমার দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এখান থেকেও মার্কো স্ট্রিটের যে বাসগুলো যায় 400 টাকার মতো ভাড়া নেয়, আপনারা চাইলে যেতে পারেন। বাট সব থেকে বেস্ট পথ হচ্ছে আপনারা যদি ট্রেনে যান। আর ট্রেনে কীভাবে যাবেন সেই নিয়েও আমি ভিডিও দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। আর আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। বাংলাদেশ থেকে যারা আসেন না, তারা যদি সিম কার্ড নিতে চান তারা এখান থেকেও সিম কার্ড নিতে পারেন। এছাড়া কিন্তু আপনারা চাইলে যে মার্কো সিটে যাবেন সেখান থেকেও নিতে পারেন। আপনারা জিওর সিম পাবেন না, আমি আগের ভিডিওতে বলেছিলাম মার্কো সিটে যেটা, তো সেখান থেকে কিন্তু জিওর সিম এখানে পাওয়া যায় না। কারণ যেহেতু আমরা ভারতীয়, আমরা নিতে পারবো, কিন্তু আপনারা যেহেতু বাংলাদেশ থেকে আসছেন সেই ক্ষেত্রে আপনাদের পাসপোর্ট ইস্যু করে তারা কিন্তু এখানে ভোডাফোন অথবা এয়ারটেল তারা আপনাকে দেবে। এবারে সেই সিমের আপনি যেরকম অফার নেবেন বা আপনাদের বাংলাদেশের মতো যেরকম আপনি রিচার্জ করবেন তার উপর ডিপেন্ড করবে। এবারে সেটা আপনারা দেখে নেবেন। এখানে আসলে কিন্তু অনেক দোকান আছে, এসব জায়গা থেকে নিতে পারেন, বা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের সাজেস্ট করে দেবো। আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই আমার ডেসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন, সেই ফেসবুকে গিয়ে আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন, আমাকে SMS করবেন, আমি সেখান থেকে আপনাদের সাথে SMS এ কথা বলার চেষ্টা করবো। তো গাইস, অটোতে আলাপ হলো এই দাদার সাথে। এই দাদা ইন্ডিয়াতে কতবার এসছে? দাদা ইন্ডিয়াতে কতবার এসছেন? ইন্ডিয়া কেমন লাগে? ভালো লাগে, বিদায় আসা হয়। আমি তো বাংলাদেশে অনেকবার গেছি। তো বাংলাদেশি মানুষজন একটা কথা বলে ইন্ডিয়ানদের নামে, যে ইন্ডিয়াতে নাকি মানুষজন আসলে বাংলাদেশ থেকে বা কেউ আসলে নাকি তারা বলে দাদা খেয়ে এসছেন, দুপুরে খেয়ে যাবেন। তো এই কথাটা আপনার কাছে কতটা সত্যি মনে হয় বা কেমন মনে হয়? বিষয়টা সত্য মিথ্যার বিষয় না, এটা হলো প্রাসঙ্গিকতার বিষয়। প্রাসঙ্গিকতা কিরকম? কথার পিঠে কথা চলে আসে। এই কথাটা সত্যি না ভুল? আসলে সত্য কি ভুলটা আমি বলতে চাচ্ছি না। বলেন অসুবিধা। বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ বেনাপোল বর্ডার থেকে ভারতে আসে। তো এবারে বেনাপোল বর্ডার থেকে যারা ভারতে আসে তারা অধিকাংশ মানুষ আসে কলকাতায়। এবারে কলকাতা হচ্ছে একটা শহর, আমাদের পশ্চিমবাংলার রাজধানী কলকাতা। এবারে কলকাতার সব মানুষ কিন্তু ব্যস্ত। এবারে সেই ক্ষেত্রে কলকাতা যদি আপনি কারোর বাড়িতে যান, সেই ক্ষেত্রে কিন্তু তারা ব্যস্তর ভিতরে আপনাকে সেই আপ্যায়নটা দিতে পারে না, যেমন হয় ঢাকাতে। বাংলাদেশি মানুষজন আমি আগেও বলেছি তারা অতিথি পরায়ণ অনেক। এবারে যদি আপনি ঢাকায় গিয়ে সেই অতিথি পরায়ণ চান, তাহলে কিন্তু সবাই সেই অতিথি পরায়ণ আপনাকে দেবে না। আপনি কোনো গ্রাম অঞ্চলে যাবেন, বরিশাল শহর অঞ্চল ঠিক আছে, কিন্তু বরিশাল তারপরও একটা বাংলাদেশের ক্যাপিটাল না, ক্যাপিটাল ঢাকা। তো সেই অঞ্চলে যদি বরিশালে যান, ওখানে গেলে আপনারা অতিথি পরায়ণ পাবেন, বা অন্যান্য জায়গায় গেলে পাবেন। তো সেরকম হচ্ছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের কলকাতা। আপনি যদি কলকাতার বাইরে কোনো গ্রাম অঞ্চলে যান, সেখানে গেলেও কিন্তু আপনি অতিথি পরায়ণ পাবেন। সেখানে গেলেও আপনি কিন্তু সেই যে একটা আপ্যায়ন যেটা ভারতীয়রা করে, সেই আপ্যায়ন পাবেন। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় যখন ক্যাপিটালে আসে, তারা বলে যে কলকাতা ঘুরেই মানে তারা ভারতবর্ষ দেখে নিয়েছে, যেটা একটা আপনাদের ভুল ধারণা। আপনারা যদি খালি কলকাতা ঘুরেই ভারতবর্ষ পুরো বিচার করতে চান, তাহলে কিন্তু হবে না। আর বাঙালি জাতিটাই হচ্ছে কিন্তু আপ্যায়ন বা অতিথি পরায়ণে তারা সেরা। তো সেই জন্য বিচার করতে গেলে আপনাকে ভারতবর্ষ আরও ঘুরতে হবে। কি আমি ভুল বললাম না? ঠিক বললাম? দেখো, আমি যে কথা বললাম তোমার অঞ্চলের কথা, এবং তার সাথে ঠিক আছে তোমার ইচ্ছা সাধন, অর্থের মূল্যায়নটা করা। হ্যাঁ, আমাদের এখানে হয় কি যে আমরা যে কাজ বানায় করতেছি সেই পরিমাণ ব্যয় করে ফেলছি। আমার মন চাচ্ছে তাহলে বেহিসাবি তো অর্থের মূল্যটা সবাই না। এবারে হ্যাঁ, হতে পারে সবাই খারাপ না, এইটাই এক্স্যাক্টলি এটাই। তো যাই হোক, আমরা দিল খুলে খাওয়াবে
তো যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে এসেছি বেনাপোলে, সরি স্টেশনে। তো আমরা এখান থেকে ট্রেনে উঠবো। আমার বাড়ি যেহেতু গড়িয়াতে, আমাকে এখান থেকে ট্রেনে উঠতে হবে, শিয়ালদা ট্রেন। সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমাকে যেতে হবে বাড়িতে। আমরা অটোতে করে একদম স্টেশনের সামনে চলে এসেছি। এই হচ্ছে স্টেশন। তো এই হচ্ছে অটো। এখান থেকে ভাড়া 50 টাকা আমরা দিয়ে নিই। ব্যাগটা আছে, এই হচ্ছে পিছনের স্টেশন। এখান থেকে অটো ভাড়া হচ্ছে 50 টাকা করে দিয়ে নিই। আমরা চলে আসলাম বনগাঁ স্টেশনে। তো এখান থেকে কিন্তু প্রতিনিয়ত ট্রেন যায় শিয়ালদা এবং রানাঘাটের। তো আপনারা যে ডেস্টিনেশনে যাবেন এখান থেকে কিন্তু টিকিট কাটতে পারেন। এখান থেকে কিন্তু শিয়ালদা যাওয়ার ট্রেনও পাবেন, রানাঘাট যাওয়ার ট্রেনও পাবেন। তো আপনারা যারা আসবেন এই ট্রেনগুলোতে কিন্তু আপনারা শিয়ালদাও যেতে পারেন। আর যারা মার্কো স্ট্রিট যাবেন, মার্কো স্ট্রিট যাওয়ার জন্য আপনারা দুভাবে যেতে পারেন। এই ট্রেনে উঠে এখান থেকে একেবারে আপনারা দমদম গিয়ে নামবেন। সেখান থেকে কিন্তু আপনারা মেট্রোতে করে পার্কস্ট্রিটে গিয়ে নামতে পারেন। সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে অথবা রিক্সায় করে কিন্তু মার্কো স্ট্রিট যেতে পারেন। এছাড়াও যদি আপনারা শিয়ালদায় গিয়ে নামেন, সেখান থেকে ট্যাক্সিতে 150 টাকার মতো ভাড়া দিয়ে আপনারা কিন্তু মার্কো স্ট্রিট চলে যেতে পারেন। এই হচ্ছে আজকের সফরের টোটাল ডিটেলস। আমার মনে হয় না এই ভিডিও দেখার পর আর কারো প্রবলেম হবে বলে। তো যারা যারা দেখলেন, যারা যারা ইন্ডিয়াতে আসবেন, এই ভিডিওটা আশা করি তাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে। আর যাদের জন্য হেল্পফুল হবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই বাংলাদেশ।